আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে অনেকটা আনন্দের সাথে সমস্ত কাজ এবং ভিডিও টোটালি সব করতে পারছি। আজ অনেক দিন পর আমার খুবই ভালো লাগছে। অনেকটা কষ্টের পর আজকের এই দিনটার জন্য হয়তো অপেক্ষা করেছিলাম। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি ওয়াইটিতে এসে, তারা হয়তো প্রত্যেকেই প্রথম ধাপের এই কাজটির জন্য অপেক্ষা করে থাকি, কখন হবে আমার এই কাজটা সম্পূর্ণ। হ্যাঁ ভিউয়ার্সরা, আজ আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। সেটা শুধুমাত্র আপনাদের জন্য সম্ভব হয়েছে। উপর আল্লাহর রহমত এবং আপনাদের সাপোর্টে আজ আমি এতদূর আসতে পেরেছি। তাই আমার সকল সাবস্ক্রাইব বন্ধু এবং ভিউয়ার্সদের জানাই ধন্যবাদ আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আমি খুবই সাধারণ একটা মেয়ে, এতটাই সাধারণ যে কারোর সাথে কথা বলতে গেলেও খুবই ভয় লাগতো আমার। কারোর সাথে কথা বলতে পারতাম না, ভয়ে ঘর থেকে বেরোতাম না। এত সাধারণ একটা মেয়ে কিভাবে এই ওয়াইটিতে এসে কাজ করছে। আসলে এতটাই সাধারণ যে আমি কোনো কারোর সাথে কথা বলতেও খুব ভয় পেতাম। তো সেই ভয় থেকেই, ঘরের ভিতরে থেকেই আপনাদের এই ভিডিওগুলো আমার দেখা। আমি যাদের ভিডিও দেখি, যে ইউটিউবারদের ভিডিও দেখি, তাদের ভিডিও দেখেই নিজের একটা আগ্রহ হলো যে একটু হলেও করি। তো সেই আগ্রহ থেকেই করা। আমি যে কখনো এমনভাবে যাব কিংবা এই পর্যায়ে আসবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো এতটা ভালো লাগছে আজকে। আমার আব্বুর কথা প্রচুর মনে পড়ছে। আর যদি আমার আব্বু বেঁচে থাকতো, হয়তো আমার আব্বু আমাকে অনেকটা সাপোর্ট এবং অনেকটা ভালোবাসা দিত। আসলে কেউই নাই তো, এতিম একটা মেয়ের জীবন কিভাবে যায়। একটা ছেলের এতিম হওয়াটা তেমন একটা বাধা আসে না, সে যেমনই হোক না কেন বউ বাচ্চা নিয়ে ঠিক থাকে। কিন্তু একটা মেয়ের যতই সংসারে স্বামী সন্তান থাকুক না কেন, তার বাবা এবং মা থাকাটা জরুরি। আমার যেমনটা হচ্ছে সংসার অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার স্বামী সন্তানদের নিয়ে অনেক ভালো আছি। কিন্তু সব থেকে একটা কষ্টের জায়গা হচ্ছে বাবা মা, যেটা আমার নাই। তো সেখান থেকে এতটা দূর এত কষ্ট করে নিজের পায়ে আসা, অনেকটা কষ্ট করতে হয়েছে আমাকে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তার ভিতর অনেক কিছু ভুল ভ্রান্তি তো থেকেই আছে। তবুও এত ভুল, এত সমস্যা পার করে একটু হলেও যে এগোতে পেরেছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। এই 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য আমাকে অনেক খাটতে হয়েছে, অনেক কষ্ট করেছি, এমনকি কান্নাকাটিও করেছি হয়তো নিজে নিজে। তো এই এত কষ্টের পরে একটু হলেও যে আমি উঠতে পেরেছি, এটা আমার কাছে অনেক। কতদূর যাব, কতদূর এগোতে পারবো এটা তো বলতে পারবো না, কিন্তু আপনাদের যে এতটুকু ভালোবাসা পেয়েছি আমি নিজেই এখনও বিশ্বাস করতে পারছি না যে আমার করা ভিডিও অনেকে দেখে এবং তাদের একটু হলেও আমি ভালো লাগাতে পারি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে এই বোনটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো সকাল থেকে অনেক খুশি মন মেজাজে
ফুরফুরে মেজাজ নিয়ে আজকে একটু কাজ করছি। তো এখানে দেখুন আমি পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছি এই আর কি। সাজানো গোছানো বলতে তেমনভাবে কিছুই চেঞ্জ করিনি। আর আমার বেডরুমটা চেঞ্জ করার পরে এখানে ছেলের বেডরুমটা চেঞ্জ করব। তো ওর বেডরুমটা দেখুন পুরো এলোমেলো করে রেখে গেছিলাম মেয়ের স্কুলে। তো ওখান থেকে এসে তারপর এই বেডরুমটা আগে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখনও অনেক কিছু ঝাড়াঝুড়ো কাজ বাকি আছে, ওগুলো করলে রুমটা একদম চকচকে হয়ে যাবে। জীবনে যে কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে স্বপ্নটাও দেখতে হয় বড়। আমরা যেমন পরীক্ষার ফলাফল কিন্তু 100-তে 100 মার্ক কেউই কখনোই পায় না, কিন্তু আমাদের টার্গেট থাকে যে আমরা 100 পাবো অথবা আমাদেরকে ফার্স্ট হতেই হবে। ঠিক সে পর্যায়ে আমাদের টার্গেটটা থাকে যে ফার্স্ট হব, কিন্তু দেখা যায় এক পর্যায়ে তার থেকে একটু কম বেশ হয়তো হয়ে যায়। তো জীবনের লক্ষ্যটা যদি আমরা একটু বড় করে না দেখি যে আমার প্রতিষ্ঠিত হব, আমি নিজে পায়ে দাঁড়াবো এবং আমার সংসারে একটু হলেও আমি যাতে সাপোর্ট হতে পারি তাদের, সেই ধরনের একটু কাজ যাতে করতে পারি, এই ধরনের যদি আমাদের চিন্তাধারা থাকে তাহলে দেখা যাচ্ছে একদিন না একদিন আমরা সাফল্য পাবই। এই জন্য যে কোনো জিনিস স্বপ্নটা দেখাটাও কিন্তু ভালো এবং সেই জিনিসটা নিয়ে এগোনোটাও তেমনটাই ভালো। তো আমিও ঠিক তেমনই নিজে সবসময় ভাবতাম এবং সবসময় মনে হতো আমার যে আমি যদি এই কাজটা করতে পারতাম, আমার হাজব্যান্ডকে সাহায্য করতে পারতাম। তো সেই ধরনের জিনিস থেকে একটু একটু করে যে কোনো কাজে আমি লেগে থাকি। আমি যে শুধু ইউটিউবে লেগে আছি সেটা নয়, আমি আমার বিজনেসে লেগে আছি। ছোট্টখাট্টো একটা বিজনেস আছে আমার, অনলাইন অফলাইন দুইটাই আছে। তো সব মিলিয়ে টুকটাকভাবে চলছে, একটু একটু করে হয়তো এক কদম করে উঠছি। তো আস্তে আস্তে আমি এটাতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বেশি কিছু না চাইলেও ইচ্ছাটা আছে, কিন্তু দেওয়ার মালিক তো আল্লাহ। আর চেষ্টা করব আমি। মেয়ের স্কুল থেকে বাসায় ফেরার পথে আমি একটু লবণ ডাল কিনে নিয়ে এসেছি। কিছুটা লবণ বয়মে ঢেলেছি আর এখানে লেবু কেটে রেখে দিয়েছি। আর রান্না করার জন্য দেখুন ট্যাংরা মাছ ভাজি করে রেখেছি, কলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আর রাইস কুকারে ভাতটা দিয়ে দিয়েছি। আজ কয়েকটা দিন যে আমার এতটা কষ্ট হচ্ছে তো বলার মতো না। তো সে কারণে এখানে আছে একটু রেখে দিয়েছি, থালা বাসনটা রেখে দিয়েছি যে ওটা পরে মাজবো। তো তরকারিটা এখানে রান্না হয়ে গেছে প্রায়, মাছটা দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিলাম, একটু মাছের সাথে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে কলার তরকারিটা একটু ঘন হয়। একদম পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। আর এই কলাটা আসলেই খুবই ভালো, দোকানদারও বলেছিল যে কলাটা ভালো হবে, তো সে কারণেই নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও খুব কলার তরকারিটা পছন্দ করে, তো সে কারণে ট্যাংরা মাছ এবং কলার তরকারি দুইটাই এনেছিলাম। তো তরকারিতে দেখলাম যে হালকা একটু হলুদ কম হয়ে গেছে, তাই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ জাল করার পরে এই তো তরকারিটা নামিয়ে এবার একটু গরম মশলা ছাড়িয়ে দিচ্ছি। আসলে কি বলুন তো, কলার তরকারি এবং লাউ কিংবা যে কোনো একটু ঝোলের তরকারিতে যদি একটু গরম মশলা দিতে পারেন, জিরে গরম মশলা গুঁড়ো, তাহলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো রান্না তো কমপ্লিট করেছি আর এর ভিতরে প্রচণ্ড গরম, সেটা তো সবাই জানে যে অত্যন্ত গরম পড়ছে। আর এই গরমে একটু স্বস্তির জন্য তাড়াতাড়ি করে একটু লেবু কাটা ছিল, সেই লেবু দিয়ে একটু শরবত তৈরি করে নিচ্ছি। আর আমার ছেলেটাও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওর আব্বু ও আসবে। তো সে কারণে এখানে আমি এবং আমার ছেলের জন্য একটু ঠান্ডা পানি দিয়ে, মানে ফ্রিজের পানি দিয়ে একটু শরবতটা তৈরি করে নিলাম। ও যখন স্কুল থেকে আসবে তখন এই শরবতটা খেলে অনেকটা তৃপ্তি পাবে। আর আমার নিজেরও তো কষ্ট হচ্ছে, সে কারণে আমি খাবো এবং ওর জন্য কিছুটা রেখে দেবো।
রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চারপাশটা একটু পরিষ্কার করে একদম এক হাতে মুছে গুছিয়ে নিচ্ছি, যাতে তেল চিটচিটেটা কম হয়। আর এভাবে করে প্রত্যেকটা দিনই যে করি সেটা কিন্তু নয়, যেদিন যেমনটা সুযোগ সুবিধা হয় ঠিক সেইভাবে করে আমি ইন্ডাকশনটা পরিষ্কার করার চেষ্টা করি এবং তার টাইলসগুলোও একটু সুন্দর করে রাখার চেষ্টা করি। সবসময় যে ডিপ ক্লিন করে রাখি সেটাও কিন্তু নয়, ওই যে বললাম যতটুকু সম্ভব ততটুকু করে রাখি। এই তো এখন হাতে একটু তাড়াহুড়ো কম আছে, কাজের চাপ একটু কম আছে, তো সে কারণে দেখা যাচ্ছে একবারে ইন্ডাকশনটা পুরো ভীম দিয়ে ডলে ধুয়ে মেজে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখুন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে না না সেই কারণে টিনটা দিয়ে রেখেছিলাম চুলোর পরে। তো টিনটা এখন উঠিয়ে দেব, যেহেতু চারপাশে অনেকটা রোদ। আর টিনটা উঠিয়ে দিয়ে তারপর সেইটাও একটু ঝাড়ু দিয়ে নিব, যেহেতু একটু মানে হালকা রোদ বেরিয়েছে, যে ময়লাটা ছিল সে ময়লাগুলোও হচ্ছে অনেকটা পরিমাণে পড়েছে, সে কারণে ময়লাটা আগে ঝাড়ু দিয়ে নেব। অনেক কষ্ট করে এই ঘরটা ওঠানো আমাদের। তো এই ঘরটাতে একদম তিল তিল করে যে তাল হয়, তো সেটা কিন্তু আমাদের দেখেই প্রমাণ। একদম অল্প স্বল্প টাকা জমানো শুরু করেছিলাম প্রথমে, তো সেখান থেকে আস্তে আস্তে কিছু টাকা হয়েছে। তারপর একটু মনে হলো যে বাড়িটা করি, তারপর আস্তে আস্তে টুকটাক প্রত্যেকটা মাসে যে টাকা ইনকাম হয় তার থেকে কিছু কিছু নিয়ে তাই অল্প স্বল্প করে আমার রুমটা করা হচ্ছে। এ কারণে এখনও পর্যন্ত দেখুন আমার রুমটা কমপ্লিট হয়নি। আর যেহেতু আমাদের যেমন ইনকাম ঠিক তেমনভাবেই চলতে হয়, বাইরে থেকে কোনো টাকা আসে না, তো সে কারণে আমাকে আমার হিসেব মতো চলতে হয়। এবং ওই যে বললাম নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেকটা স্বপ্ন দেখা উচিত, এবং আমি যেটা আমি ভেবেছি সেটাই করতে পেরেছি। আসলে আপনার পরিকল্পনাটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আমার সবসময় টার্গেট ছিল যে আমার নিজস্ব একটা বাড়ি হবে, আমি কখনো ভাড়া বাসায় থাকবো না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে ভাড়া বাসায় কিন্তু খুবই কম থাকতে হয়েছে। আমি সবসময় চেয়েছি আমার বেড়ার ঘর হোক, কিন্তু সেটা যেন আমার নিজের হয়। তো সেই অনুযায়ী সেভাবেই চলেছি, ইনফ্যাক্ট এখনও সেভাবেই চলি। আমি খুব একটু বিলাসিতা করি না এবং খুব যে এটা লাগবেই কি ওইটা লাগবেই সেভাবে জীবনযাপন করি না। আমার জীবনটা ঠিক যে খুব সাধারণ এবং খুবই সিম্পল। তো সেইটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ময়লাটা উঠিয়ে নিলাম ডাস্টবিনের ভিতরে। এবার গেটটা খুলে ওগুলো একটু ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে আসার পর হচ্ছে অন্যান্য কাজগুলো করব। আর আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, আমার বাসায় কি এসেছে দেখুন, একদম নতুন সদস্য এসেছে। খরগোশ নিয়ে এসেছে আমাদের বাসায়। এটা দেখার পর এতটা আনন্দ লাগছে আমার যে ওরা কি কিউট এবং অনেক সুন্দর দেখতে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে প্রথমে খরগোশটা দেখার পরে। তো আগে থেকেই বলে রাখি খরগোশটা কিন্তু আমার না, কেননা এই খরগোশটা আমার দেওরের। ওর বউ কিনেছে শখ করে, তবে ওরা তো বাসা বাড়িতে থাকে, তো ওরা বাপের বাড়ি বেড়াতে গেছে, তো সেই ক্ষেত্রে খরগোশগুলো আমার কাছে রেখে গেছে। তবুও মনে হচ্ছে আমি নিজেও দুইটা কিনি। তবে প্রথমে আসলে হুট করে যে কিনতে চাইলেই কিনতে চাইলেই কিনতে হবে এমনটা কিন্তু নয়। আমি যে কোনো জিনিস কেনার আগে অন্তত 3 দিন অপেক্ষা করি। যদি 3 দিন পরেও আমার মন সাড়া দেয় যে না আমি ওই জিনিসটা কিনবো, তাহলে সেই জিনিসটা যে কিনে নিয়ে আসি। আর যদি এই 3 দিনের মধ্যেও নিজের মন চেঞ্জ হয়ে যায় তাহলে তো আর কেনার প্রয়োজন হয় না। তো খরগোশটাকে খেতে দিয়ে এসে এদিকে বাইরে একটু ঘাসের সন্ধানে এসেছিলাম যে কোথায় ঘাস পাবো। তো বাইরে প্রচুর ঘাস আছে, কিন্তু ওরা সবসময় সব ঘাস খাচ্ছে না। আর এই দেখুন বাইরে আমার যে পেঁপে গাছটা আছে সেই পেঁপে গাছে একদম যে পেঁপেটা ধরেছে
ছোট্ট ছোট্ট পেঁপে ধরেছে। তারপরে পেঁপে গাছটা আরও একটু বড় হতো, কিন্তু গরুতে খেয়ে নিয়েছিল, তো সে কারণে একটু আর কি সব খেয়ে গেছে। আর নিচে যে বেগুন গাছটা লাগিয়েছিলাম, বেগুন গাছটা তো অনেক বড় হয়েছে, কিন্তু ফলন দিচ্ছে কম। আর এখানে মিষ্টি কুমড়ার চারার জন্য বিচি দিয়েছিলাম আবার, তো চারাগুলো বেশ সুন্দরভাবে গড়ে উঠেছে, মানে অনেকটা ভালো লাগছে দেখে, মনে হচ্ছে না কুমড়োর চারাগুলো বেশ ভালো। আর ওগুলো আবার বানিয়ে ওঠানোর চেষ্টা করা হবে পাটকাঠি দিয়ে ছাদের সাথে জয়েন করে দেব, তাহলে সুন্দর হবে। আর দেখুন খরগোশ দুটো মনে হচ্ছে ছেড়ে দিই একটু বাইরে যে খেলুক, কিন্তু একটা খরগোশ কিন্তু খুবই দুষ্টু, সেটা হচ্ছে কালোটা। ও যেখানে যেভাবে পারুক না কেন ঢুকে যাবে, যেমন কোনো হচ্ছে একটু গর্ত মতো হলো, একটু মানে ছিদ্র মতো যদি দেখে, তো কোনায় কানায় একদম লুকিয়ে থাকবে। তো ওদেরকে তো পরিষ্কার করে দিয়ে আসলাম, সন্ধ্যার আগে পরিষ্কার করে ওদের ঘাস দিয়ে এসেছি। আর এদিকে একটু মুরগির জন্য ফিড নিব, মুরগির জন্য ভাত নিয়ে এসেছি, ভাত দিয়ে ফিড দিয়ে মাখিয়ে দেব, মাখিয়ে তারপর মুরগিগুলোকে দিব। আর ফিড প্রায় ফুরোনোর মুখে, ফিডটা আবারও কিনতে হবে, কেননা ওরা অনেক বড় হচ্ছে এখন। আর তার ভিতরে দেখুন ফিডটাও কিন্তু বেশি লাগছে। তো সব কিছু একসাথে একা হাতে সামলাচ্ছি, যেমন সংসারের কাজ, তেমন বিজনেস, তেমন হচ্ছে নিজের পশু পাখি পালন করছি, যেমন মুরগি, খরগোশ, তারপরে আবার কোয়েল পাখি। তো এগুলো সব এক হাতে করে, তারপর বাচ্চার পড়াশুনো, এত কিছু সব কিছুই একসাথে সামলাতে হচ্ছে, তার উপরে ইউটিউবের কাজ করা। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো মুরগির ঘরে খাবার দিতে যাচ্ছি, এই হচ্ছে মুরগির ঘর। তো এখানে হচ্ছে খাবার দিব। তো ওরা আমাকে দেখেই বুঝতে পেরেছে যে আমি ওদেরকে খাবার দিতে আসছি, তো সে কারণে ওদেরকে আগে খাবার দিব, দিয়ে তারপর হাত মুখ ধুয়ে একবারে উঠবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।